হিরোশিমা আর নাগাসাকির ওপর যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার ৮০ বছর হয়ে গেল। আজ আমরা এই ঘটনাটা নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। মানে ঠিক কী ঘটেছিল, কেন, আর এর প্রভাব কতটা সুদূর প্রসারী ছিল। আমাদের হাতে যা তথ্য আছে তার ভিত্তিতেই আলোচনাটা হবে। হ্যাঁ, ঠিক। এর শুরুটা তো আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সাল নাগাদ আমেরিকা শুরু করে ম্যানহাটন প্রজেক্ট। এটা ছিল একটা খুবই গোপন প্রজেক্ট। উদ্দেশ্য ছিল জার্মানির আগে পারমাণবিক বোমা বানানো। একদম। নাৎসি জার্মানি যেন আগে বানাতে না পারে সেটাই ছিল মূল লক্ষ্য। একটা রেস চলছিল বলতে পারেন। আর এর জন্য নিউ মেক্সিকোর লস আলামোসে বিশাল আয়োজন করা হয়েছিল, তাই না? হ্যাঁ, সেখানে বিজ্ঞানীরা প্লুটোনিয়াম দিয়ে একটা জটিল বোমা ডিজাইন করেন, এমপ্লোশন টাইপ। এর প্রথম সফল পরীক্ষাটা হয় মরুভূমিতে ১৬ জুলাই ১৯৪৫, ট্রিনিটি টেস্ট নামে পরিচিত। আর তার শক্তি ছিল প্রায় ২১ কিলোটন টিএনটির সমান, মানে অমছম একটা বিস্ফোরণ। বিধ্বংসী অস্ত্র এসেছে। কিন্তু স্টালিন তো ব্যাপারটা জানতেন গুপ্তচর মারফত। ঠিক তাই। তিনি খুব স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছিলেন, ভালো, আশা করি জাপানের বিরুদ্ধে এর ঠিকঠাক ব্যবহার করবেন। এই আপাত শান্ত উত্তরেও হয়তো ভবিষ্যতের ঠান্ডা লড়াইয়ের আঁচ পাওয়া যাচ্ছিল। তারপর এলো ২৬শে জুলাইয়ের পটসডাম ঘোষণা। জাপানকে সরাসরি বলা হলো নিঃশর্ত আত্মসমর্পণ করতে। হ্যাঁ, আর হুঁশিয়ারি দেওয়া হলো যে তা না হলে দ্রুত এবং সম্পূর্ণ ধ্বংস অপেক্ষা করছে। কিন্তু টোকিও এই ঘোষণাকে সেভাবে গুরুত্ব দিল না বা উপেক্ষা করল। কিন্তু বোমা ফেলার সিদ্ধান্ত কি তার আগে নেওয়া হয়ে গিয়েছিল? আসলে হ্যাঁ, ট্রুম্যান তার আগের দিনই মানে ২৫শে জুলাই অনুমতি দিয়ে রেখেছিলেন। আগস্টের ৩ তারিখের পর যখনই আবহাওয়া অনুকূল হবে তখনই ফেলার নির্দেশ ছিল। টার্গেট লিস্টে কোন কোন শহর ছিল? হিরোশিমা, কোকুরা, মিগাতা, নাগাসাকি। প্রথমে কিয়োটোও ছিল, কিন্তু ওটা বাদ দেয়া হয়, মানে যুদ্ধ পরবর্তী সম্পর্কের কথা ভেবে, আর ওটা জাপানের সাংস্কৃতিক কেন্দ্রও বটে। টোকিও কেন বাদ পড়ল? টোকিও ততদিনে আগের বোমাবর্ষণে এমনিতেই প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। হিরোশিমা প্রায় অক্ষত ছিল। তাই বোমার প্রভাব কতটা মারাত্মক হতে পারে সেটা মাপার জন্য হিরোশিমাকে আদর্শ মনে করা হয়েছিল। তারপর এলো সেই দিনটা, ৬ আগস্ট ১৯৪৫। হ্যাঁ, টিনিয়ান দ্বীপ থেকে এনোলা গে নামের একটা B-29 বোমারু বিমান উড়ল, সঙ্গে লিটল বয় ইউরেনিয়াম ২৩৫ ভিত্তিক ফিশিন বোমা। ওজন প্রায় ৪.৫ টন আর ক্ষমতা ছিল ১৫ কিলোটন টিএনটির সমান। মজার ব্যাপার হলো, জাপানি রাডারে ৩টে বিমান ধরা পড়েছিল ঠিকই, কিন্তু তারা ভেবেছিল ওগুলো সাধারণ নজরদারি বিমান। তাই এয়ার রেড অ্যালার্ম বাজিয়েও আবার বন্ধ করে দেয়। আর তারপর সকাল ৮:১৫ ঠিক হিরোশিমার আইওই ব্রিজের কাছাকাছি বোমাটা ফেলা হয়, যদিও টার্গেট পয়েন্ট থেকে সামান্য সরে দিয়েছিল। মাথি থেকে প্রায় ৬০০ মিটার উঁচুতে ফাটানো হয়। উদ্দেশ্য ছিল শকওয়েভ আর তাপ যতটা সম্ভব ছড়িয়ে দেওয়া। চোখের পলকে কি ঘটেছিল তা ভাবাও কঠিন। তীব্র আলো, তারপর প্রচণ্ড শব্দ। আর একটা বিশাল আগুনের গোলা। গ্রাউন্ড জিরোর প্রায় ৩৪০ মিটার ব্যাসার্ধের মধ্যে সবকিছু লিটারালি বাষ্প হয়ে গিয়েছিল। ১.৭ কিলোমিটার দূরেও বাড়িঘর ভেঙে পড়ে, আগুন ধরে যায়। আর প্রায় ২ কিলোমিটার পর্যন্ত তাপ বিকিরণ চামড়া পুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, হিরোশিমার তখনকার বাসিন্দা ছিলেন প্রায় ৩.৫ লক্ষ। তাদের মধ্যে তাৎক্ষণিকভাবেই মারা যান ৭০ থেকে ৮০ হাজার মানুষ। অনেকে তো শুধু একটা ছায়া রেখে উবে গিয়েছিলেন, দেওয়াল বা রাস্তায় পোড়া দাগ হয়ে। আর তেজস্ক্রিয়তার প্রভাব, সেটা ছিল এক অদৃশ্য ঘাতক। এর ফলে পরের মাসগুলোতে, বছরগুলোতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১,৪০,০০০ বা তারও বেশি। এরপর ট্রুম্যান আবার জাপানকে আত্মসমর্পণের জন্য বলেন। কিন্তু জাপান তখনও দ্বিধাগ্রস্ত। হয়তো তারা এর ভয়াবহতা পুরোপুরি বুঝে উঠতে পারছিল না, অথবা সামরিক নেতৃত্ব হার মানতে প্রস্তুত ছিল না। যাই হোক, আমেরিকা তখন দ্বিতীয় বোমা ফেলার সিদ্ধান্ত নেয়। ৯ অগস্ট এবারের লক্ষ্য। এবারের বোমা ছিল ফ্যাটম্যান, প্লুটোনিয়াম ভিত্তিক, আরও শক্তিশালী, প্রায় ২১ কিলোটন। এটা নিয়ে গিয়েছিল বক্সকার নামের আর একটা B-29। তবে এই মিশনের শুরু থেকেই কিছু সমস্যা ছিল। যেমন একটা ফুয়েল পাম্প ঠিকমতো কাজ করছিল না, আর তাদের একটা সাহায্যকারী বিমানও সময় মতো এসে পৌঁছায়নি। প্রথম টার্গেট ছিল কোকুরা শহর। হ্যাঁ, কিন্তু সেদিন কোকুরার আকাশ ঘন মেঘে ঢাকা ছিল। কেউ কেউ বলেন জাপানিরা ইচ্ছাকৃতভাবে ধোঁয়াও তৈরি করেছিল।
3বার চেষ্টা করেও বোমারু বিমানের ক্রু টার্গেট দেখতে পেলেন না। জ্বালানিও ফুরিয়ে আসছিল নিশ্চয়ই। একদম। তখন তারা দ্বিতীয় টার্গেট নাগাসাকির দিকে রওনা হল। কোকুরাজি সেদিন বেঁচে গিয়েছিল, সেটাকেই পরে বলা হয় কোকুরাজ ভাগ্য বা কোকুরাজ লাক। নাগাসাকিতেও তো মেঘ ছিল। হ্যাঁ ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে মেঘ কিছুটা সরে যায় আর বোম্বার্ডিয়ার টার্গেট দেখতে পান। বেলা 11:02 বোমাটা ফেলা হয়। এটাও শহর থেকে প্রায় 500 মিটার উপরে বিস্ফোরিত হয়। নাগাসাকির ক্ষতিগ্রস্ততা কেমন ছিল? ধ্বংসলীলা হিরোশিমার মতোই ভয়াবহ। যদিও নাগাসাকি পাহাড় ঘেরা শহর হওয়াতে বিস্ফোরণের প্রভাব হিরোশিমার মতো অতটা বিস্তৃত এলাকায় ছড়ায়নি, কিন্তু যেখানে বোমা পড়েছিল সেখানকার অবস্থা ছিল একই রকম মারাত্মক। সেখানে মৃতের সংখ্যা কত ছিল? বিস্ফোরণ, আগুন আর তাৎক্ষণিক তেজস্ক্রিয়তায় 1945 সালের শেষ নাগাদ আনুমানিক 60 থেকে 80 হাজার মানুষ মারা যান। আর ঠিক এর আগের দিনই তো সোভিয়েত ইউনিয়ন ও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক তাই। 8ই অগাস্ট মধ্যরাতের কিছু পরে সোভিয়েত ইউনিয়ন মাঞ্চুরিয়া আক্রমণ করে, যেটা তখন জাপানের দখলে ছিল। এই দ্বিমুখী চাপ, একদিকে আমেরিকার পারমাণবিক বোমা, অন্যদিকে সোভিয়েত আক্রমণ, জাপানের কোমর ভেঙে দেয়। তখনই সম্রাট হিরোহিতো আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। হ্যাঁ, তিনি এই অস্ত্রকে বলেছিলেন এক নতুন এবং সবচেয়ে নিষ্ঠুর বোমা। এরপর আর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো উপায়ই ছিল না। 15 আগস্ট জাপান আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত আত্মসমর্পণের কথা ঘোষণা করে। আর 2 সেপ্টেম্বর টোকিও উপসাগরে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস মিসোরিতে সেই চুক্তি সই হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। একদম। কিন্তু আজ 80 বছর পরেও পৃথিবী কিন্তু এই পারমাণবিক অস্ত্রের আতঙ্ক থেকে মুক্ত হতে পারেনি। হিরোশিমা আর নাগাসাকি শহর দুটো আজও সেই ভয়াল দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, শান্তির বার্তা নিয়ে। তখনকার অনেক তথ্যসূত্র পড়লে মনে হয় মানুষের মনে একটা আশা ছিল যে এই ভয়াবহ অস্ত্রের ব্যবহার হয়তো এটাই প্রথম এবং শেষবার হবে। হ্যাঁ, সেই আশাটা ছিল, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, পারমাণবিক নিরস্ত্রীকরণের এত কথা, এত চেষ্টার পরেও এই 80 বছরে আমরা এমন কি শিক্ষা বা পদক্ষেপ নিতে পেরেছি যা সত্যিই সেই আশাকে টিকিয়ে রাখতে পারে বা ভবিষ্যতে পারবে? এটা সত্যি একটা বড় প্রশ্ন, আমাদের সবারই ভাবা দরকার।